দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ তোমাদের সামনে, এর নাম হচ্ছে স্কিনার। আমরা প্রাচীন অনুবর্তন পড়েছি, এরপরে আমরা সক্রিয় অনুবর্তন পড়ব। সক্রিয় অনুবর্তনের প্রবর্তক হচ্ছেন এই স্কিনার। স্কিনারের যে তত্ত্ব তাকে বলা হয় সক্রিয় অনুবর্তন তত্ত্ব বা অপারেন্ট কন্ডিশনিং। তার তত্ত্বটি অপারেন্ট কন্ডিশনিং নামেও পরিচিত। এই স্কিনার তার মনস্তত্ত্বের উদ্দেশ্য ছিল প্রাণীর আচরণকে নিয়ন্ত্রণ এবং পূর্বাভাস দান। এখানে আচরণ বলতে প্রাণীর সেই সব সক্রিয়তার কথা বোঝায় যা অন্যের পর্যবেক্ষণযোগ্য, অর্থাৎ যেটা চোখে দেখা যায়। কারণ স্কিনার ছিলেন বিহেভিয়ারিস্টিক সাইকোলজিস্ট, আচরণবাদেই তিনি বিশ্বাসী ছিলেন। অর্থাৎ আচরণের দ্বারা কোনো কিছু শনাক্তকরণ, এটা ছিল তার মূল পরীক্ষার বিষয়। পরীক্ষামূলক গবেষণার মাধ্যমে তথ্য সংগ্রহ ও তার ব্যাখ্যার ক্ষেত্রে স্কিনার যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন। স্কিনারের মতে আচরণ দু রকমের ছিল, একটা হচ্ছে রেসপন্ডেন্ট এবং আর একটা হচ্ছে অপারেন্ট। যেসব আচরণে নির্দিষ্ট উদ্দীপক আছে, যেমন লালা নিঃসরণের জন্য খাদ্য, চোখের সংকোচনের জন্য উজ্জ্বল আলো ইত্যাদিকে রেসপন্ডেন্ট জাতীয় আচরণের অন্তর্ভুক্ত করেন তিনি। আর যেসব আচরণের নির্দিষ্ট কোনো উদ্দীপক নেই, যে কোনো উদ্দীপকের সঙ্গে ওই আচরণ ঘটানো যেতে পারে, তা অপারেন্ট জাতীয় আচরণের অন্তর্ভুক্ত। যেমন কোনো শিক্ষার্থী যদি বানান ভুল কমাতে পারে তাহলে তাকে চকলেট দেওয়া। এছাড়া চাহিদা, বেদনাদায়ক অনুভূতি, আনন্দদায়ক অনুভূতি প্রভৃতি অধিকাংশ ইচ্ছা সাপেক্ষ আচরণ অপারেন্ট জাতীয় আচরণ। স্কিনার প্রধানত অপারেন্ট জাতীয় আচরণের ওপরই গবেষণা করেছেন, যেখানে প্যাভলভ করেছিলেন রেসপন্ডেন্ট জাতীয় আচরণ। 1935 সালে সায়েন্স অফ হিউম্যান বিহেভিয়ার নামে স্কিনার একটি পুস্তক প্রকাশ করেন, যেখানে তিনি তার গবেষণাগুলো থেকে প্রাপ্ত নীতিসমূহ উল্লেখ করেন। এই নামটা তোমরা মনে রাখবে, সায়েন্স অফ হিউম্যান বিহেভিয়ার। এই পুস্তকটি আমেরিকার শিক্ষা জগতেও এক আলোড়ন সৃষ্টি করে। তিনি মনোবিদ ও শিক্ষাবিদগণ এই অপারেন্ট সক্রিয় আচরণের ওপর পরীক্ষা শুরু করেন। বিভিন্ন মনোবিদরা পরীক্ষা তো করেছিলেনই, স্কিনারও তার অপারেন্ট অনুবর্তন বা সক্রিয় অনুবর্তনের ওপর একটি পরীক্ষা করেছিলেন। চলো তাহলে দেখে নেওয়া যাক সেই পরীক্ষাটা কি ছিল। আমি একটা ছবি এনেছি। এই ছবিটা, যে বাক্সটা ব্যবহার করা হয়েছে, যে বাক্সটার মধ্যে এই পরীক্ষাটা করা হয়েছিল, অর্থাৎ এই বাক্সটাকে বলা হচ্ছে স্কিনার বক্স। এই স্কিনার বক্সের ওপরেই তিনি অপারেন্ট অনুবর্তনের পরীক্ষাটি ঘটিয়েছিলেন। এই স্কিনার বক্সের মধ্যে কি কি আছে দেখা যাক। স্কিনার বক্সে তিনি একটা ক্ষুধার্ত ইঁদুরকে ঢুকিয়েছিলেন। তার সামনে দেখো দুটো লিভার রাখা রয়েছে। এই লিভারে চাপ দিলে খাবার এখান থেকে উপস্থিত হবে তার সামনে। স্পিকার ছিল সেই স্কিনার বক্সের ভেতরে, অর্থাৎ কোনো শব্দ উচ্চারণ করলে সেটা সে শুনতে পাবে। সিগন্যাল লাইট ছিল এই লিভারগুলোর সামনে। আর বাইরে কি ছিল? বাইরে ছিল প্লেট, যেটার মধ্যে খাদ্য বস্তু উপস্থাপন করা হবে। আর এই ফুড কাপের মধ্যে দিয়ে খাবার ভেতরে প্রবেশ করবে। আর এইটা ছিল ইলেকট্রিক গ্রিড, যার মধ্যে দিয়ে তার বিভিন্ন আচরণগুলোকে পরিমাপ করা যাবে।
এখন দেখো এই যে পরীক্ষাটা তিনি কিভাবে করলেন, বিস্তারিত বিবরণে আসি। অপারেন্ট বা সক্রিয় অনুবর্তনের জন্য পরীক্ষা করতে স্কিনার নিজস্ব যন্ত্র ব্যবহার করেন। তিনি বিশেষ একটি বাক্স ব্যবহার করেছিলেন যেটার নাম হচ্ছে স্কিনার বক্স, অর্থাৎ এই বাক্সটা। এই বাক্সে একটি ট্রে আছে যার মধ্যে ইলেকট্রনিক বোতামের সাহায্যে খাদ্য সরবরাহ করার ব্যবস্থা থাকে। সাবজেক্ট যার উপর পরীক্ষা করা হয় হিসেবে একটি ক্ষুধার্ত ইঁদুরকে নেওয়া হয়। মূল পরীক্ষার জন্য ইঁদুরটিকে প্রস্তুত করার উদ্দেশ্যে ট্রেতে খাদ্য রাখা হয়। মনে রাখতে হবে এখানে বোতাম টিপে ট্রেতে খাদ্য আনা হয়নি, এখানে কিন্তু বোতাম টিপে খাদ্য আনা হয়নি। পরে ইঁদুরটিকে বাক্সে রাখা অবস্থায় বোতাম টিপে খাদ্য আনা হয়। ইঁদুরটিকে বাক্সে রেখে তারপরে খাদ্য আনা হয়। প্রথমবারে ট্রেতে খাদ্য আনার উদ্দেশ্য ছিল ইঁদুরটিকে ট্রেতে করে খাদ্য সরবরাহের সঙ্গে পরিচিত করানো, অর্থাৎ এখানে যে খাদ্যটা আসবে সেটার সাথে পরিচিত করানো। দ্বিতীয়বারে উদ্দেশ্য ছিল স্কিনারের পরীক্ষার সঙ্গে পরিচিত করানো, স্কিনারের যে পরীক্ষা সেটার সাথে পরিচয় করানো। এরপর ইঁদুরটিকে পুনরায় বাক্সের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। ইঁদুরটিকে ট্রের দিকে ছুটে যেতে দেখা যায় খাদ্য পাওয়ার আশায়, কিন্তু না পাওয়ায় নানা প্রকার সঞ্চালনমূলক আচরণ সে করতে থাকে। হঠাৎ ইঁদুরটি বাক্সের মধ্যে অবস্থিত বোতামটির ওপর চাপ দিয়ে ফেললে খাদ্যবস্তু ট্রেতে চলে আসে। এই পরীক্ষা বেশ কয়েকবার করার পরে দেখা যায় ইঁদুরটিকে বাক্সে রাখা মাত্র যথাস্থানে গিয়ে বোতাম টিপে খাদ্য নিয়ে আসে। এখানে বলা যায় খাদ্য প্রাপ্তি ইঁদুরটিকে প্রতিক্রিয়ার শক্তি যোগায় যা ইঁদুরটি শিখেছে। যেহেতু আচরণ যান্ত্রিকভাবে পুরস্কার এর সঙ্গে যুক্ত, তাই একে যান্ত্রিক শিখনও বলা যেতে পারে। অর্থাৎ সে যে পুরস্কৃত হলো, এই পুরস্কারের জন্যই কিন্তু সে কাজটা দ্বিতীয়বার করে করবে। এখানে আচরণ এবং শক্তিদায়ক উদ্দীপক গুরুত্বপূর্ণ। যদি খাদ্য বা রিএনফোর্সার বা শক্তিদায়ী উদ্দীপক বারবার দেয়া না হয় তাহলে আচরণটি দেখা যাবে না। খাদ্য যদি বারবার উপস্থাপন না করা হয় শক্তিদায়ক উদ্দীপক, তাহলে কিন্তু এখানে আচরণটাও দেখা যাবে না। শক্তিদায়ক উদ্দীপক এখানে ফিডব্যাকের কাজ করে, যা শিখনে বিশেষ গুরুত্বপূর্ণ। সক্রিয় অনুবর্তন হলো এমন একটি শিখন প্রক্রিয়া যেখানে শক্তিদায়ী উদ্দীপকের সাহায্যে প্রতিক্রিয়ার সম্ভাব্যতা বৃদ্ধি করা হয় বা প্রতিক্রিয়া ঘটানো হয়। সম্ভাব্যতাকে বৃদ্ধি করা হয় বা প্রতিক্রিয়া ঘটানো হয়। সক্রিয় অনুবর্তনে প্রতিক্রিয়া করার সঙ্গে সঙ্গে উদ্দীপক আসে, তাই শিক্ষাক্ষেত্রে এটি বিশেষ তাৎপর্যপূর্ণ। তাহলে দেখো, তোমরা দেখলে যে এখানে খাদ্য হচ্ছে একটা শক্তিদায়ক উদ্দীপক হিসেবে কাজ করছে। যখনই খাদ্য উপস্থিত হচ্ছে তখনই কিন্তু সে বারবার সেই একই ধরনের কাজ করতে সমর্থ হচ্ছে। এই সক্রিয় অনুবর্তন, এই যে পরীক্ষা আমরা করলাম, এই পরীক্ষার পরিপ্রেক্ষিতে আমরা কিছু নীতির মধ্যে আসতে পারি। সেই নীতিগুলো তোমাদের সাথে এখন আলোচনা করব। প্রথম হচ্ছে বিন্যাসকরণ। প্রাণীর মধ্যে যে বাঞ্ছিত আচরণ সেটা নিয়ে আসার জন্য পরিকল্পিতভাবে শক্তিদায়ী উদ্দীপকের ব্যবস্থাকেই বিন্যাসকরণ বলে। অর্থাৎ এই যে প্রাণীর মধ্যে যে আচরণটা আমি সৃষ্টি করতে চাইলাম, যে সে তাকে খাবার দিলে, খাদ্য উপস্থাপন করলেই সেই সঙ্গে সঙ্গে খাবারের জন্য এগিয়ে আসবে বা লিভারে চাপ দিয়ে সে খাদ্য উপস্থাপন করবে নিজের জন্য, এটার জন্য কিন্তু একটা শেপিং বা বিন্যাসকরণের দরকার ছিল। পুরো বিষয়টাকেই কিন্তু গুছিয়ে নেওয়া হয়েছিল। তাহলে এটাকেই বলা হচ্ছে শেপিং বা বিন্যাসকরণ। দ্বিতীয়টা দেখো, শক্তিদাতা। এখানে একটা শক্তিদাতা বা রিএনফোর্সার কাজ করেছে। সেটা কি? খাদ্য। যখন খাদ্য দেয়া হচ্ছে তখনই কিন্তু সে খাদ্যর জন্যই বারবারে কিন্তু ছুটে আসছে সেই লিভারে যথাস্থানে চাপ দেওয়ার জন্য। এবং পরবর্তী সময়ে দেখা যাচ্ছিল যে যতবারই তাকে ওই
স্কিনার বক্সের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে সে কিন্তু আর এলোমেলোভাবে কোথাও চাপ না দিয়ে নির্দিষ্ট জায়গায় অর্থাৎ লিভারের যেই জায়গায় চাপ পড়লে খাবার উপস্থিত হবে সে সেই জায়গায় গিয়ে চাপ দিয়ে খাবার উপস্থাপন করছিল। প্রাথমিক প্রস্তুতি। সক্রিয় অনুবর্তন সৃষ্টি হওয়ার জন্য প্রাথমিকভাবে প্রস্তুতির প্রয়োজন। ঠিক আছে, প্রাথমিক প্রস্তুতি যদি না থাকে তাহলে পরীক্ষামূলকভাবে পরিস্থিতির সাথে উপযোগী করে তোলা সম্ভব হয় না। এখানে ইঁদুরটাকেও কিন্তু পরীক্ষার জন্য প্রাথমিকভাবে প্রস্তুত করা হয়েছিল। পরে দেখো বিলোপ সাধন। যদি সঠিক প্রতিক্রিয়া করার পরেও শক্তিদায়ী উদ্দীপক না পাওয়া যায় তাহলে কি হবে? এই অনুবর্তনের বিলোপ সাধন ঘটবে। অর্থাৎ যদি খাবার না পায়, বারবার দেখা যাচ্ছে যে লিভারে চাপ দেওয়া সত্ত্বেও খাবার উপস্থাপন হচ্ছে না, তখন এরকম করতে করতে কিন্তু একটা সময় তার যে অনুবর্তন ঘটেছিল অর্থাৎ লিভারে চাপ দেওয়ার সাথে সাথে খাবার সেটা নষ্ট হয়ে যাবে। তারপরে দেখো স্বতঃস্ফূর্ত পুনরাবৃত্তি। অর্থাৎ প্রাচীন অনুবর্তনের মতো সক্রিয় অনুবর্তনেও স্বতঃস্ফূর্ত পুনরাবৃত্তি আবির্ভাবের কথা বলা হয়েছে। অর্থাৎ এইটা যদি বিলোপ সাধন কখনো হয় তাহলে কিন্তু আবার যদি সেটা কিছুদিন পরে দেখা যায় যে লিভারে চাপ দেওয়ার সাথে সাথে খাবার উপস্থাপন করা হচ্ছে তাহলে কিন্তু আবার তার যে স্বতঃস্ফূর্ত পুনরাবির্ভাব সেটা ঘটবে। স্থায়িত্ব। সক্রিয় অনুবর্তনে অর্জিত আচরণের স্থায়িত্ব নির্ভর করে শক্তিদায়ী উদ্দীপকের উপস্থিতির ওপর। শক্তিদায়ী উদ্দীপক কতটা শক্তিশালী, অর্থাৎ যে খাবারটা তার সামনে উপস্থাপন করা হচ্ছে সেটা তার পছন্দসই কিনা, যে বিষয়টা তার সামনে উপস্থাপন করা হচ্ছে সে বিষয়টা তার কাছে কতটা পছন্দসই, সেই অনুযায়ী তার কিন্তু আচরণের মধ্যে স্থায়িত্ব জন্মায়। এবার দেখো সক্রিয় অনুবর্তনের শিক্ষাগত তাৎপর্য। শিক্ষাগত তাৎপর্যের মধ্যে আমরা বলতে পারি প্রথম, পরিকল্পিত শিক্ষণ পদ্ধতি। স্কিনারের সক্রিয় অনুবর্তন নীতিকে ভিত্তি করে এক যুগান্তকারী শিক্ষণ পদ্ধতিটির রূপ পেয়েছে। পরিকল্পিত শিক্ষণ পদ্ধতি হলো পাঠ্য বিষয়কে পরিকল্পিত ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে নিয়ে বিষয়টিকে শেখা। যে বিষয়টি শিক্ষার্থী শিখবে সেই বিষয়টিকে শিক্ষার্থীদের উপযোগী করে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে নিতে হবে। এতে বলছে ফ্রেম, প্রত্যেকটা ফ্রেম এমনভাবে তৈরি করা হয় যাতে শিক্ষার্থীরা অধিকাংশই নিজে পড়ে প্রশ্নের উত্তর দিতে পারে। হ্যাঁ, এই ফ্রেমগুলো পুস্তিকার আকারে বা ভিডিও টেপে ধরে রাখা হয়। সক্রিয় অনুবর্তনের মাধ্যমে আসলে প্রোগ্রাম লার্নিং এই বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয়েছিল। প্রোগ্রাম লার্নিং বিষয়ের পদ্ধতির উদ্ভাবক কিন্তু এই স্কিনারের পদ্ধতি থেকেই। প্রোগ্রাম লার্নিংয়ে কী করা হয়, কিছু ফ্রেমের মধ্যে কিছু প্রশ্ন দেওয়া হয়। একটা ফ্রেমের মধ্যে কিছু প্রশ্ন থাকে, সেই প্রশ্নের উত্তর যদি সঠিক দিতে পারে শিক্ষার্থী তাহলে দ্বিতীয় ফ্রেমে সে যেতে পারবে। দ্বিতীয় ফ্রেমে আবার প্রথম ফ্রেমের উত্তর দেওয়া থাকে এবং দ্বিতীয় ফ্রেমে আর একটা প্রশ্ন থাকে। সে যদি সেটাও সঠিকভাবে দিতে পারে তাহলে তৃতীয় ফ্রেমে যাবে এবং তৃতীয় ফ্রেমে তার দ্বিতীয় ফ্রেমের যে প্রশ্ন তার উত্তর থাকবে সঠিক উত্তর এবং আর একটা প্রশ্ন থাকে। এইভাবে রিওয়ার্ড পেতে পেতে সে এগিয়ে যাবে এবং স্বাভাবিকভাবে সে শিখতে থাকবে। এটাকেই বলা হচ্ছে প্রোগ্রাম লার্নিং। এই প্রোগ্রাম লার্নিং কিন্তু এইখান থেকেই এসছে, হ্যাঁ, সক্রিয় অনুবর্তন থেকেই এসছে। আর তারপরে দেখো আচরণের সংশোধন। অবাঞ্ছিত যে আচরণ, ভুল বানান শুদ্ধ করা ইত্যাদি ক্ষেত্রে সক্রিয় অনুবর্তন পদ্ধতি ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে দুটো নীতি ব্যবহার করা হয়, একটা হচ্ছে শক্তিদায়ী উদ্দীপক এবং বিন্যাসকরণ বা শেপিং। এই দুটোকে প্রয়োগ করে আচরণকে সংশোধন করা সম্ভব হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে তাছাড়াও কম্পিউটার ভিত্তিক শিক্ষণ, ম্যাথমেটিক্স, যে সমস্ত উন্নত ধরনের শিক্ষণ পদ্ধতিগুলো রয়েছে সেগুলোও কিন্তু এই সক্রিয় অনুবর্তনের মধ্যে দিয়েই ঘটছে, সক্রিয় অনুবর্তন পদ্ধতির মধ্যে দিয়েই ঘটানো সম্ভব হচ্ছে। তাহলে এইটুকুই হচ্ছে সক্রিয় অনুবর্তন তত্ত্বের মূল বিষয়বস্তু।